হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে জিও টেকটনিক্স বা ভূগঠন বা ভূসংস্থান সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আমরা ভূমিরূপ গঠন বা ভূগঠনের প্রক্রিয়া, ভূমিরূপ সম্পর্কে আলোচনা করি। তো এই যে ভূগঠন অর্থাৎ ভূমিটা যে কীভাবে প্রথমে গঠিত হলো সেইটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আমরা যদি ভূগঠন বা জিও টেকটনিকটা না বুঝি তাহলে কিন্তু আমাদের যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ গঠন এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে পরিষ্কার করতে হবে। তো জিও টেকটনিক্স যেটা আমাদের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ টার্ম, একটা শব্দ, এবং যার বাংলা হচ্ছে ভূগঠন বা ভূসংস্থান, এটা সম্পর্কে আমি তোমাদের ধারণা আজকে পরিষ্কার করার চেষ্টা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো অনেকটাই সহজেই বুঝতে পারবে। তাহলে দেখো, এই যে ভূমিরূপ গঠন বা ভূগঠন, ভূমিরূপ নয়, সরি, ভূমি গঠন, ভূগঠনটা পড়ার আগে আমাদের কিন্তু কতগুলো ধারণা আগে জানতে হবে। তার কারণ হচ্ছে যে একটা তত্ত্ব যখন আসে তখন সেটা কিন্তু হঠাৎ চলে আসে না। অর্থাৎ পূর্ববর্তী কিছু তত্ত্ব থাকে, সেইগুলোর সঙ্গে সম্পর্ক, আন্তঃসম্পর্ক, একটার সঙ্গে অন্যটার কিছু মিল, কিছু অমিল, এইটার উপরে তোমার বেশ করেই কিন্তু একটা তত্ত্ব কিন্তু আসে। তো আমাদের এই যে জিওটেকটনিক্স বা ভূগঠন যে তত্ত্বটা এসেছে, এটা কিন্তু প্রথম 1912 সালে এসেছিল। তোমরা দেখতে পাবে, দেখো এখানে আছে ওয়েগনার, একজন আবহবিদ এবং একজন ভূপদার্থবিদ জার্মানির। উনি কিন্তু প্রথম 1912 সালে এই প্রথম ভূগঠনের যে মহীসঞ্চরণ মতবাদ আছে, যেই মতবাদের উপরে ভূগঠনটা সব থেকে বেশি গ্রহণযোগ্য হয়েছে, তো সেইটা তোমার প্রথম উনি নিয়ে আসেন। তো এই জিওটেকটনিক্স বা ভূগঠন সম্পর্কে এই যে ওয়েগনারের যে মতবাদ আছে, মহীসঞ্চরণ মতবাদ, এই মহীসঞ্চরণ মতবাদটা কিন্তু একবারে আসেনি। তো কিভাবে এসেছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো প্রথম দেখো যেটা হয়েছে, যে মহাদেশ এবং মহাসাগর তথা বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি এবং গঠনের ব্যাখ্যায় মহীসঞ্চরণ একটি গুরুত্বপূর্ণ মতবাদ। তাহলে এই যে জিও টেকটনিক্স বা ভূগঠন যে মতবাদটা আছে, সেখানে অনেকগুলো মতবাদ প্রচলিত আছে, কিন্তু তার মধ্যে কিন্তু এই মহীসঞ্চরণ মতবাদটা হচ্ছে, যেটা অ্যালফ্রেড ওয়েগনার যেটা দিয়েছেন, সেটা হচ্ছে সব থেকে গ্রহণযোগ্য, গুরুত্বপূর্ণ এবং যেটা কিন্তু একটা গ্রহণযোগ্যতা বেশি আছে। এরও কিন্তু কিছু তোমার ত্রুটি আছে, যেগুলো আমরা শেষে আলোচনা করব। প্রত্যেকটা মতবাদেরই কিছু ত্রুটি থাকে, কিছু গ্রহণযোগ্যতা থাকে। তো এটার কিন্তু গ্রহণযোগ্যতাটা বেশি, ত্রুটিটা কিন্তু কম। তো এই যে মতবাদটা এসেছে, এটা কীভাবে এসেছে দেখো। প্রথম যেটা দিয়েছে 1620 সালে, 1620 সালে যদি আমরা চলে যাই, তখন কি হচ্ছে যে নোভাম অর্গানাম গ্রন্থে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রান্তভাগের আকৃতিগত মিলের কথা পাওয়া যায়। তাহলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আমাদের পৃথিবীর মানচিত্র। তো আফ্রিকা, এই দেখো এই অংশটাকে বলছে, এবং দক্ষিণ আমেরিকা তোমার এই অংশটাকে বলছে। তাহলে আমরা দেখো, এই যে অংশটা দেখো অনেকটা স্ফীত হয়ে আছে, আবার এই দিকের অংশটা দেখো অনেকটা তোমার গর্তের মতো আছে। তাহলে যদি কোনো একটা ভাঙা কাঁচ যখন ভেঙে যায়, তখন যদি সেই ভাঙা অংশগুলোকে আমরা আবার যদি একটার সঙ্গে আরেকটা জোড়া লাগানোর চেষ্টা করি বা তাদের সাদৃশ্য খোঁজার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই ভাঙা কাঁচের মতো দেখো এই দিকের অংশটা কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো প্রথম কিন্তু এই ধারণাটাই কিন্তু এসেছিল, সেটা হয়েছিল 1620 সালে। ঠিক আছে, এরপরে দেখো কি আসছে 1858 সালে। তাহলে 1620 পরে আমরা চলে আসছি প্রায় 200-250 বছর পরে, 1858 সালে অ্যান্টোনিও স্নাইডার আটলান্টিক মহাসাগরের উভয় পাশে মহাদেশগুলির সরে যাওয়ার কথা বলেন। তাহলে প্রথমে দেখো এটা দিয়ে শুরু হলো। এরপরে কি বলছে, এই যে আটলান্টিক মহাসাগরটা আছে, এটা পুরোটাই তো আটলান্টিক মহাসাগর। তো এখানে দেখা যাচ্ছে যে আটলান্টিক মহাসাগরের দুদিকে যতগুলো দেশ আছে, সে ধরো এখানে ধরো আমাদের ইংল্যান্ড আছে, এই যে তোমার এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এটা দেখা যাচ্ছে কি যে পুরো অংশটাই ভাঙা কাঁচের মতো দেখো একটার সঙ্গে আরেকটা কিন্তু মিশে যাচ্ছে। তাহলে প্রথমে এইটা থেকে শুরু হলো, তারপরে কিন্তু পুরো আটলান্টিক মহাসাগরটা কিন্তু আস্তে আস্তে আমাদের ধারণাতে চলে এলো। এটা কিন্তু কি বলতো, ধারণার উন্নতি, প্রযুক্তির উন্নতি, হ্যাঁ, চিন্তাধারার উন্নতি, যার জন্য কিন্তু এলো, ছোট থেকে আবার বড় চিন্তাতে এলো। এবার 1880 সাল, তাহলে 1858 প্রায় 20-22 বছর পরে 1880 সালে কি হলো, এডওয়ার্ডস সুয়েজ হালকা, দেখো সুয়েজ কথাটা যেটা আছে, এটা সুয়েজ খাল, এর নাম অনুসারে কিন্তু সুয়েজ খাল কথাটা এসেছে। এখানে হালকা মহাদেশীয় শিয়াল এবং তার নিচে ভারী মহাসাগরীয় সীমার অস্তিত্বের কথা বলেন। তাহলে ওখানে উনি কি বলছেন, যে শিয়াল এবং সীমা যেটা আছে, যেখানে তোমার সীমাটা হচ্ছে তোমার ভারী এবং শিয়ালটা হচ্ছে হালকা। যেখানে সীমা বেশি শিয়াল কম, যেখানে শিয়াল বেশি সেখানে সীমা কম। বুঝতে পেরেছো? তাহলে যেখানে শিয়ালটা বেশি, যেহেতু ওটা হালকা, সেখানে কিন্তু তোমার এই ভূমির সৃষ্টি হয়েছে। আর যেখানে তোমার সীমার পরিমাণটা বেশি, যেহেতু তার
ঘনত্ব বেশি সেখানে কিন্তু তোমার মহাসাগরের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ভূতাত্ত্বিক যে ব্যালেন্স, সেখানে একটা ভূমিভাগেও যতটা মানে ওজন আছে, সমুদ্রভাগেও ততটা ওজন আছে। যেহেতু সমুদ্রভাগে তোমার সীমার পরিমাণটা বেশি, তাই সেখানটা অবনমিত, এবং অবনমিত হওয়ার জন্য সেখানে জল আছে। আর যেহেতু তোমার স্থলভাগে শিয়ালের পরিমাণটা বেশি, তাই কি হচ্ছে সেখানে উত্থিত, কিন্তু ঘনত্ব কম, কিন্তু দুটোর ওজন কিন্তু সমান। ঠিক যেমন তোমার 1 কেজি লোহা আর 1 কেজি শোলা, ঠিক আছে, শোলাটা তোমার উঁচু হয়ে থাকবে, তাহলে 1 কেজি শোলা মানে আমাদের স্থলভাগ, আর 1 কেজি লোহা মানে হচ্ছে আমাদের জলভাগ। বুঝতে পেরেছো? এরপরে দেখো যেটা আছে 1910 সাল, তাহলে 1880 সালের পরে তোমার 1910 মানে প্রায় 30 ইয়ার্স, 30 বছর পরে 1910 সালে কি হচ্ছে, FB টেলর হিমালয়, রকি প্রভৃতি টার্সিয়ারি যুগে গঠিত ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে মহাদেশসমূহের আনুভূমিক সঞ্চরণকেই কারণ বলেছেন। তাহলে আমরা রকি এবং যে হিমালয় পর্বত যে টার্সিয়ারি যে গঠিত হয়েছে এবং ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে যে তোমার ধারণা আছে, সেখানে কিন্তু এই আনুভূমিক সঞ্চরণকে, অর্থাৎ একটা মহাদেশ আর একটা মহাদেশ সঞ্চারিত হচ্ছে, সেই সঞ্চরণের জন্যই কিন্তু মধ্যভাগের পলি উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে, এই ধারণাটাকে কিন্তু বলা হয়েছে। তাহলে 1910 সাল পর্যন্ত চলে গেল, তার ঠিক 2 বছর পরে কিন্তু তোমার 1912 সালে কি করলো, ওয়েগনার কিন্তু মহি মানে হচ্ছে মহাদেশ, আর সঞ্চরণ মানে সরে যাওয়া, ঠিক আছে, এই মতবাদটা কথা বলেন, যার ইংরাজি হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। ঠিক আছে, এবার দেখো 1912 সালে জার্মান, ইনি কিন্তু একজন জার্মানির একদিকে আবহবিদ, অন্যদিকে কিন্তু হচ্ছে তোমার একজন ভূপদার্থবিদ, মানে ভূ তত্ত্ব সম্পর্কে, মানে ভূমি সম্পর্কে সে আলোচনা, মানে বিজ্ঞানী, ভূপদার্থবিদ তথা আবহবিদ অ্যালফ্রেড ওয়েগনার ফ্র্যাঙ্কফুর্ট শহরে বিজ্ঞানী মহলের একটি সমাবেশে সর্বপ্রথম সহজবোধ্য এবং বিজ্ঞানসম্মতভাবে মহাদেশসমূহে চলাচলের যে ব্যাখ্যা দেন, তা মহিসঞ্চরণ মতবাদ নামে পরিচিত। ঠিক আছে, এই মতবাদটা কি হয়েছে 1912 সালে উনি বললেন, এবং 1915 সালে তার কিন্তু একটা বই আকারে এটা প্রকাশিত হলো। কি বলছে, 1915 সালে প্রথম কিন্তু জার্মান ভাষায়, মানে উনি যেহেতু একজন জার্মানির ছিলেন, তাই কিন্তু জার্মান ভাষায় প্রথম বইটা প্রকাশিত হলো। তার নাম কি ছিল, ডাই এনথেহাং ডার কন্টিনেন্টাল অ্যান্ড ওজেন, ঠিক আছে, নামে পুস্তক আকারে প্রকাশিত হয়, এবং 1922 সালে এর পরবর্তী সংস্করণ প্রকাশিত হয়। তার মানে 1915 7 বছর পরে প্রকাশিত হলো, এবং 1925 সালে কি হলো, এটি ইংরাজি ভাষায় দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ানস নামে অনুদিত হয়। অর্থাৎ ওটা জার্মানি ভাষায় ছিল, এবং সেটা কি হলো, একটা ইংলিশ ভাষাতে, একটা মানে মোটামুটি সহজ ভাষাতে, যেটা পুরো বিশ্ব বুঝতে পারবে, সেই ভাষাতে কিন্তু এই বইটা কিন্তু ইংরাজি ভাষাতে তোমার অনুমোদিত হলো, এবং এই যার নাম ছিল দ্য অরিজিন অফ কন্টিনেন্ট অ্যান্ড ওশিয়ান নামে অনুমোদিত হয়। এবার দেখো এটা প্রকাশিত হলো, এবার এই যে তত্ত্বটা ছিল, এর মূল কথা কি, ঠিক আছে, এর মূল কথা হচ্ছে কি, ওয়েগনারের মতবাদ অনুসারে মহিসঞ্চরণ ধারণার কার্বোনিফেরাস যুগের আগে, অর্থাৎ 25 থেকে 30 কোটি বছর পূর্বে পৃথিবীতে একটি মাত্র দৈত্যাকার স্থলভাগ, একটা মাত্র ছিল স্থলভাগ, এবং একটাই ছিল মহাদেশ, এবং একটাই ছিল মহাসাগর। তাহলে যেটা মহাদেশ ছিল তার নাম কি ছিল, তার নাম ছিল প্যানজিয়া। এখানে প্যান মানে হচ্ছে অল, আর জিয়া মানে হচ্ছে মহাদেশ। বুঝতে পেরেছো? অন্যদিকে প্যানজিয়াকে বেষ্টন করে এক বিশালাকার জলভাগ বা মহাসাগর ছিল, তিনি মনে করেন, তার নাম দেন প্যান থালাসা। এখানে প্যান মানে হচ্ছে অল, আর থালাসা মানে হচ্ছে মহাসাগর। বুঝতে পেরেছো? তাহলে সমস্ত মহাদেশ একটাই ছিল, এবং সমস্ত মহাসাগর একটাই ছিল, যার নাম ছিল তোমার মহাদেশের নাম ছিল প্যানজিয়া, এবং মহাসাগরের নাম ছিল তোমার প্যান থালাসা। ঠিক আছে, উনি কিন্তু এই নামকরণটা দেন, বুঝতে পেরেছেন তো, এটা কিন্তু উনি নামকরণটা দেন, এমনটা নয় যে পৃথিবী যখন ছিল তখন সে নিজেই নিজের নামকরণ করেছে, সেটা তো সম্ভব নয়। উনি তার থিওরির ব্যাখ্যার জন্য সমস্ত মহাদেশকে একটা নাম দিলেন, সেটা হচ্ছে প্যানজিয়া, এবং আর যে সমস্ত মহাসাগরকে একটা নাম দিলেন, সেটা হচ্ছে প্যান থালাসা। বুঝতে পেরেছো? তাহলে এটা কীরকম করে বলছে, এই দেখো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখো দেখা যাচ্ছে যে সমস্ত যে মহাদেশগুলো আছে, সেই সমস্ত মহাদেশগুলো কিন্তু এক জায়গাতে করে দেখা যাচ্ছে, এবং যখনই তোমার মহাদেশগুলো এক জায়গাতে আছে, দেখো এখানে হচ্ছে প্যানজিয়া, এই দেখো সমস্ত মহাদেশগুলো এক জায়গাতে দেখা যাচ্ছে, এবং সমস্ত যে সাগরগুলো আছে সেগুলো কিন্তু একসঙ্গে রয়েছে, প্যানজিয়া এবং প্যানথালাসা। এবং এই যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর চিত্র। সেখানে কি দেখা যাচ্ছে, যে আমাদের
পুরো পৃথিবীটা ভেঙে তোমার 5টা মহাসাগর এবং 7টা মহাদেশ গঠিত হয়েছে। এটা কিন্তু বর্তমান চিত্র। কিন্তু পূর্বে বলছে কি যে কার্বনিফেরাস যুগে তখন বলছে যে পুরো মহাদেশটা একটাই দৈত্যাকার মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া, এবং একটাই মহাসাগর ছিল যার নাম হচ্ছে তোমার প্যানথালাসা। তাহলে এটাই হচ্ছে এই তত্ত্বের মূল কথা। এরপরে কি আছে, এই যে তোমার ভেঙে গেল, অর্থাৎ একটা মহাদেশ একটা মহাসাগর বর্তমানে 5টা মহাসাগর এবং 7টা মহাদেশ গঠন করলো, এটার জন্য কি বল কাজ করলো? এটা ধরো আর নর্মালি হয় না, কিছু তো একটা বল কাজ করেছে। তো এর জন্য দুটি বলের কথা বলেন। একটা হচ্ছে তোমার পৃথিবীর আবর্তন এবং চাঁদ সূর্যের আকর্ষণের প্রভাবে সৃষ্ট জোয়ারি বল। তাহলে একটা হচ্ছে পৃথিবীর আবর্তনের যে বল হচ্ছে সেটা, হ্যাঁ, এবং চাঁদ সূর্যের আকর্ষণের জোয়ারি বলটা। আর 2 নম্বর হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ বল। অভিকর্ষ বল কোনটাকে বলে জানো তো? মাধ্যাকর্ষণ, অভিকর্ষণ, এগুলো কিন্তু আমরা একটু পরিষ্কার করা দরকার। মাধ্যাকর্ষণ মানে পৃথিবীর মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ মানে কি আমাদের যে তোমার যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু প্রত্যেকটা জিনিসকে আকর্ষণ করছে। এবং এই আকর্ষণ বল যেটা এখানে বড় বস্তু ছোট বস্তুকে আকর্ষণ করছে, এবং ছোট বস্তু তার থেকে ছোট বস্তুকে আকর্ষণ করার কি লব্ধ বল বরাবর কিন্তু তোমার আমাদের প্রত্যেকটা জিনিস আবর্তিত হচ্ছে। পৃথিবী সূর্যের চারিদিকে কিন্তু এই অভিকর্ষজ বলের জন্যই কিন্তু আবর্তিত হয়। এখানে সূর্য এবং পৃথিবী যেহেতু দূরত্বটা অন্যান্য নক্ষত্রের থেকে কম, তাই কিন্তু পৃথিবী সূর্যের চারিদিকে তোমার পরিক্রমণ করছে। কিন্তু এটা নয় যে সূর্যের আকর্ষণে পৃথিবী তোমার সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে, তা কিন্তু নয়। এটা কি অভিকর্ষজ বলের জন্য কিন্তু কি হয়, সূর্যকে সামনে রেখে পৃথিবী কিন্তু তোমার সূর্যকে পরিক্রমণ করছে। তাহলে ঠিক ওইরকমই বলছে যে বৈষম্যমূলক অভিকর্ষজ বল, অর্থাৎ সেই সময়ে যে মহাকাশের যে অভিকর্ষ বল, সেই অভিকর্ষজ বলের বৈষম্যমূলক শক্তির জন্য কিন্তু এই মহাসাগরের এই মহাদেশের তোমার ভাঙন ঘটেছে। এবার দেখো মহাদেশের ভাঙন এবং নতুন ভূখণ্ডের সৃষ্টি, বলছে ছকের সাহায্যে ওয়েগনারের মতে মহাদেশের ভাঙন এবং সঞ্চরণ এবং ভূমিরূপ সৃষ্টির পর্যায়ক্রমে দেখানো হলো। তাহলে দেখো উনি এখানে কতগুলো পর্যায়ক্রমে ভাগ করেছেন, তো এবং সেই যুগগুলোকে তুমি এখানে তোমার যুগগুলোর নাম দিয়েছে এবং কত কোটি বছর পূর্বে এটাও তুমি দিয়েছেন। তো দেখো তোমরা যদি যুগগুলোর কথা যদি তোমার মনে রাখতে পারো, দুটোই মনে রাখা খুবই দরকার। যদি মনে রাখতে পারো ভালো, আর না হয় তোমরা এই যে 30 থেকে 35 কোটি, 25 থেকে 30 কোটি, 20 থেকে 25 কোটি, 14 থেকে 20 কোটি, এই যে তোমার কোটি বছরের যে হিসাবটা দিয়েছে, এটা মনে রাখলেও কিন্তু তোমাদের সহজ করা যাবে। তাহলে দেখো কার্বনিফেরাস যুগ কোনটা বলছে? 30 থেকে 35 কোটি বছর আগে ছিল কার্বনিফেরাস যুগ। আর পারমিয়ান কোনটাকে বলছে? 25 থেকে 30 কোটি বছর পূর্বে ছিল পারমিয়ান যুগ। ট্রিসাইক যুগটা 20 থেকে 25 কোটি, আর জুরাসিক যুগটা হচ্ছে 14 থেকে 20 কোটি। ঠিক আছে, আর কি আছে এখানে তোমাকে আরও দুটো যুগের কথা জানতে হবে। সেটা হচ্ছে ক্রিটেসাস যুগ, যেটা 6 থেকে 14 কোটি বছর পূর্বে ছিল, এবং টার্সিয়ারি যুগ যেটা 20 লক্ষ থেকে 6.5 কোটি বছর পূর্বে কিন্তু ছিল। তাহলে এই কতগুলো যুগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এবার দেখো আমাদের প্রথমে কি বলছে যে 30 থেকে 35 কোটি বছর পূর্বে কী ছিল? বলছে অখণ্ড মহাদেশ চারিদিকে স্থলভাগ যেটা প্যানথালাসা বেষ্টিত হয়ে প্যানজিয়া অবস্থান করতো। অর্থাৎ 30 থেকে 35 কোটি বছর পূর্বে একটাই মহাদেশ ছিল যার নাম ছিল প্যানজিয়া, একটাই মহাসাগর ছিল যার নাম ছিল প্যানথালাসা। এবারে 20 থেকে 25 থেকে 30 কোটি বছর পূর্বে কি হলো? তখন বলছে প্যানজিয়ার মাঝ বরাবর ফাটল বা চির ধরে এবং ভাঙনের সূত্রপাত ঘটে। অর্থাৎ ওই দুটোর মাঝ বরাবর কিন্তু ফাটল বা তোমার চির ধরতে শুরু করে। কিসের জন্য? দুটো বলের জন্য। একটা হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত বল, আর 2 নম্বর হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষজ বল। ঠিক আছে, এবারে 20 থেকে 25 কোটি বছর পূর্বে কি হলো? যে প্যানজিয়া মহাদেশের উত্তর দিকে আঙ্গারাল্যান্ড, দেখো লরেসিয়াটা তোমরা যদি মনে করতে নাও পারো, আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ড দুটো কথা কিন্তু আমরা জানি। আমরা যখনই মহিষ অঞ্চরণ পড়বো বা তোমার ওই আমাদের যে হিমালয় পর্বত সৃষ্টির ক্ষেত্রে যে তোমার খাত তত্ত্ব পড়ি, তখন কিন্তু এই আঙ্গারাল্যান্ড গন্ডোয়ানাল্যান্ড দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমার ভূখণ্ডের নাম। সেই ভূখণ্ডের কথা এখানে বলা হয়েছে যে প্যানজিয়া মহাদেশের উত্তর দিকে আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ দিকে গন্ডোয়ানাল্যান্ড নামে দুটি অংশে বিভক্ত হয়ে যায়। এবং 2 নম্বর কী হয়? ওই দুই ভূখণ্ডের মাঝে একটি নতুন অগভীর টেথিস সাগর বা মহীখাত সৃষ্টি হয়। তাহলে আমরা দেখো মহীখাত তত্ত্ব যখন পড়েছি তখন দেখেছি যে উত্তর দিকে আঙ্গারাল্যান্ড এবং দক্ষিণ দিকে যে গন্ডোয়ানাল্যান্ড আছে, আমাদের ভারত কিন্তু এই গন্ডোয়ানাল্যান্ডের অংশ বিশেষ, বুঝতে পেরেছো? আমরা যেহেতু দক্ষিণ দিকে আছি, আর উত্তর দিকে যেগুলো আছে সেগুলো ধরো তোমার উত্তর দিকের ইয়েগুলো আছে। এবং কি বলছে যে
মাঝে মহীখাতের সৃষ্টি হয় এবং এই টেথিস মহীখাতটাই কিন্তু বর্তমানে হিমালয় পর্বতের সৃষ্টি করেছে। বুঝতে পেরেছ? এবার দেখো তাহলে আমরা 25 কোটি বছর হলো, এর 14 থেকে 20 কোটি বছর পূর্বে কি হলো বলছে, গন্ডোয়ানা ল্যান্ডটা ভেঙে গিয়ে, মানে গন্ডোয়ানা ল্যান্ডের অংশ হচ্ছে আমরা ভারত, ঠিক আছে? তো গন্ডোয়ানা ল্যান্ডটা ভেঙে গিয়ে কি কি সাগরে তোমার মহাদেশের সৃষ্টি করলো দেখো, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ভারত উপদ্বীপ, দক্ষিণ আমেরিকা সৃষ্টি করে। তার মানে দেখো আমাদের দক্ষিণ দিকে যে সমস্ত দেশগুলো রয়েছে, এখানে আছে আফ্রিকা, হ্যাঁ, আমাদের এই ভারত উপমহাদেশ ভারত আছে, ঠিক আছে, তারপরে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকা, অর্থাৎ দক্ষিণের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে গিয়ে একটা অংশ সৃষ্টি করলো, গন্ডোয়ানা ল্যান্ডটা ভেঙে গিয়ে। আর আঙ্গারা ল্যান্ডটা কী করলো, এই উপরের দিকে এই যে তোমার উত্তর আমেরিকা, তারপরে এই যে এটা হচ্ছে তোমার উপরে উত্তরের যে অংশগুলো আছে সেগুলো সৃষ্টি করলো। তাহলে আমরা প্রথমে তোমার ওইটা জানলাম। 2 নাম্বার কি, লরেশিয়া মানে কোনটাকে বলছে, আঙ্গারা ল্যান্ড, ঠিক আছে? তোমরা লরেশিয়া না করে তোমরা বলতে পারো আঙ্গারা ল্যান্ড। আঙ্গারা ল্যান্ড কী কী সৃষ্টি করলো, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, অর্থাৎ আমাদের যে উত্তর দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এই দেখো এখানে যে ডট ডট দেওয়া আছে এটা হচ্ছে ইউরোপ মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে, উত্তর আমেরিকা। তাহলে এই মহাদেশগুলো তোমার সৃষ্টি হয়, তোমার সৃষ্টি করে। 3 নাম্বার কি, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে স্মরণ ঘটতে থাকে। তার মানে তোমার এইটা দেখো, যেহেতু তোমার এই এশিয়া এবং আফ্রিকা, তোমার ইউরোপ এবং এশিয়া, এটা যেহেতু বৃহৎ আকারে আছে, আর এইটা দেখো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকাটা কিন্তু মোটামুটি ছোট আকারে আছে, তার জন্য কি হচ্ছে, এই অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে এটা কিন্তু পিছনের দিকে সরে যেতে শুরু করলো, ঠিক আছে? এবার কি বলছে যে পশ্চিম দিকে স্মরণ করতে থাকে। 4 নাম্বার কি হচ্ছে, আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে আবদ্ধ থেকে যায়। আন্টার্কটিকা মহাদেশ যেটা তোমার একেবারে দক্ষিণে আছে, তুষার আবৃত মহাদেশ একটা, এখানে কিন্তু এখন শুধুমাত্র রিসার্চের কাজে ব্যবহৃত হয়, কোনো মানুষ এখানে বসবাস করতে পারে না, শুধুমাত্র পেঙ্গুইন প্রজাতির যে পাখি আছে সেটাই কিন্তু এখানে থাকে। তো এই যে তোমার দক্ষিণে যে ইয়েটা আছে, এ কিন্তু দক্ষিণ মেরুতে আবদ্ধ থেকে যায়, এ কিন্তু আর সরতে পারে না। এরপরে কি বলছে যে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত উপদ্বীপ উত্তর দিকে এবং অস্ট্রেলিয়া পূর্ব দিকে অগ্রসর হলে ভারত মহাসাগর সৃষ্টি হয়। তাহলে এইখানে দেখো আমাদের যে এই জায়গাটা হচ্ছে তোমার ভারত মহাসাগর, আমাদের যে 5টা মহাসাগর আছে তার মধ্যে কিন্তু ভারত মহাসাগর এইটা হচ্ছে তোমার ভারত মহাসাগর। তো এখানে কি বলছে যে আফ্রিকা থেকে ইন্ডিয়াটা এরকম করে বিচ্ছিন্ন হয়ে গেলো, ভারতীয় উপমহাদেশটা, আর এইখান থেকে তোমার অস্ট্রেলিয়াটা বিচ্ছিন্ন হয়ে এদিকে সরে এসে এখানে তোমার ভারত মহাসাগরটা সৃষ্টি করলো। এই জিনিসটা এখানে বলতে চেয়েছে। এবার দেখো আবদ্ধ ভারত মহাসাগরের সৃষ্টি হয়, তাহলে এটা তোমার 14 থেকে 20 কোটি বছর পূর্বে। এরপরে দেখো 6.5 থেকে বা 7 থেকে 14 কোটি বছর পূর্বে কি হলো, 7 থেকে 14 কোটি বছর পূর্বে তোমার প্রথম হচ্ছে গ্রিনল্যান্ড এবং নরওয়ে থেকে ইউরেশিয়া বিচ্ছিন্ন হয়। গ্রিনল্যান্ড এবং নরওয়ে থেকে, গ্রিনল্যান্ড মানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে তোমার গ্রিনল্যান্ড, ঠিক আছে, গ্রিনল্যান্ড এবং নরওয়ে থেকে ইউরেশিয়া বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে, উপরের অংশটা তোমার বিচ্ছিন্ন হয়ে যায়। 2 নাম্বার কি, টেথিস মহীখাতে বালির সঞ্চয় বাড়তে থাকে এবং পার্শ্বচাপের সূচনা হয়। তাহলে টেথিস যে তোমার আমাদের যে মহীখাত যেটা আছে সেখানে কিন্তু তোমার কি হলো, অর্থাৎ আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের মাঝখানে কি হলো তোমার ওই টেথিস সাগরে তোমার ওই তোমার বিচ্ছিন্ন অংশে বালির সঞ্চয় হতে থাকে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে গমনের ফলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। তাহলে দেখো একদিকে তোমার আটলান্টিক মহাসাগরটা পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং এই রকম জায়গাতে তোমার এই যে আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড মাঝ বরাবর তোমার এখানে টেথিস সাগরে কী হচ্ছে, পলি সঞ্চিত হয়ে পড়ে তোমার ওই ভঙ্গিল পর্বত, অর্থাৎ আমাদের যে হিমালয় পর্বত আছে সেটা উৎপত্তির তোমার ব্যাকগ্রাউন্ডটা সৃষ্টি হতে থাকে। এটা হচ্ছে এখানে কথা। আর পশ্চিম দিকে সরে আটলান্টিক মহাসাগরটা সৃষ্টি হলো, তাহলে দেখো প্রথমে ভারত মহাসাগরটা সৃষ্টি হলো, এরপর কি হচ্ছে আটলান্টিক মহাসাগরটা সৃষ্টি হলো, যেহেতু তোমার উত্তর এবং দক্ষিণ আমেরিকাটা তোমার পশ্চিম দিকে সরে গিয়ে হয়েছে। এরপর প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে বৃত্তচাপীয় দ্বীপমালা সৃষ্টি হয়। প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগর মানে দেখো প্রশান্ত মহাসাগরের এই অংশটা, এইটা এবং এইটা দুটো হচ্ছে প্রশান্ত মহাসাগর, পুরো পৃথিবীটা গোল এবং এটা কেটে দেখানো হয়েছে। তাহলে প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে বৃত্তচাপীয় দ্বীপমালা অর্থাৎ কিছু ছোট ছোট দ্বীপের সৃষ্টি হয়, হয়েছে, দ্বীপমালার সৃষ্টি হয়। শেষে কি বলছে যে প্যান্থালাসার অবশিষ্টাংশ, প্যান্থালাসা মানে পুরো মহাসাগর, অবশিষ্টাংশ প্রশান্ত মহাসাগর হিসাবে থেকে যায়। অর্থাৎ পুরো যে মহাসাগরটা আছে সেই পুরো মহাসাগরটা কিন্তু প্রধান যে মহাসাগর সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর পুরো যে প্যানজিয়া যেটা অর্থাৎ পুরো মহাদেশ যেটা সেটা হচ্ছে তোমার এই আমাদের
এশিয়া, ইউরোপ, আফ্রিকা, এই এই মহাদেশ অংশটাই হচ্ছে প্রধান। অর্থাৎ এটা যেহেতু সবথেকে বড় ভূখণ্ড এবং প্রশান্ত মহাসাগরটা হচ্ছে সবথেকে বড় সাগর, তাহলে যে অবশিষ্টাংশ থাকলো, মহাসাগর বিচ্ছিন্ন হওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকলো সেটা কিন্তু তোমার প্রশান্ত মহাসাগর হিসেবে থেকে গেল। আর মহাদেশ যেগুলো থাকলো সেটা তোমার এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ হিসাবে থেকে গেল। তাহলে এটাই হলো মূল কথা। এবার তো 7 থেকে 20 লক্ষ কোটি বছর পূর্বে কি হলো, যে টেথিস সাগর থেকে হিমালয় এবং আল্পস পর্বতের সৃষ্টি হয়। তাহলে এই দুটো থেকে তোমার হিমালয় এবং আল্পস পর্বতের সৃষ্টি হলো। এরকম জায়গাতে তোমার হিমালয় পর্বতের সৃষ্টি হলো, আর এরকম জায়গাতে তোমার আল্পস পর্বতের সৃষ্টি হলো। ঠিক আছে, পর্বত সৃষ্টি হয় এবং এর অবশিষ্টাংশ ভূমধ্য সাগর হিসাবে থেকে যায়। তাহলে বাকি যে অংশটুকু আছে সেটুকু তোমার ভূমধ্য সাগর হিসাবে থেকে গেল। অর্থাৎ পুরো যে তোমার টেথিস সাগরটা যে পুরোপুরি ছিল, সেই টেথিস সাগরের একটা অংশে হিমালয় পর্বত সৃষ্টি হলো, একটা অংশে আল্পস পর্বতের সৃষ্টি হলো, আর বাকি যেটুকু আছে সেটাকে তোমার ভূমধ্য সাগর হিসাবে থেকে গেল। বুঝতে পেরেছো? এরপরে কি হচ্ছে, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে সরণের ফলে কার্ডিলেরা, রকি ও আন্দিজ পর্বতের সৃষ্টি হয়। তাহলে যখনই এটা পশ্চিম দিকে সরে যেতে শুরু করলো, তখন এই কার্ডিলেরা, রকি, আন্দিজ এই যে পর্বতগুলো আছে এটা পশ্চিম দিকে অবস্থিত, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, মানে এই দিকটা হচ্ছে তোমার পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে তোমার পূর্ব দিক। তাহলে এই দিকে এই সমস্ত পর্বতের সৃষ্টি হতে থাকলো। যখনই পশ্চিম দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, ওখানে যে পলি বালিগুলো আছে সেগুলো কি হচ্ছে, সেগুলোর উপর প্রেসার পড়ছে এবং সেগুলো তোমার পর্বতের সৃষ্টি করছে। তো সেই পর্বতগুলো তোমার কি কি, কার্ডিলেরা, রকি, আন্দিজ এই সমস্ত পর্বত। তাহলে এইটা গেল তোমার সময়কাল হিসাবে তোমার ওই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চরণ মতবাদের ধারণা। এবার দেখো আমরা এই যে মহাসঞ্চরণ মতবাদের কথাটা বলছি, দেখো তোমরা যখনই এটা আলোচনা করবে তখন কিন্তু এই যে দেখো তোমার এই যে বর্তমান অবস্থা, এই যে 5টা যে স্টেপ দেওয়া আছে, এই 5টা স্টেপ কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। প্রথমে এটা 25 থেকে 30 কোটি বছর পূর্বের ছবি, এটা যেখানে প্যানজিয়া এবং প্যান্থালাসা আছে। 25 থেকে 30 কোটি বছর কার্বনিফেরাস, এবং 20 কোটি বছরের কি আছে, আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড। আঙ্গারা ল্যান্ডকে এখানে লরেসিয়া বলছে, আর গন্ডোয়ানা ল্যান্ডটা গন্ডোয়ানা হিসাবেই থাকছে। এবং এই যে দেখো এই যে টেথিস সাগর, এই যে এই অংশটা পুরোটাই কিন্তু টেথিস সাগর। হ্যাঁ, টেথিস সাগরের আমাদের দিকে আছে হিমালয় পর্বত, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার দিকে আছে তোমার ওই যে পর্বতটার নাম যেটা আমরা বললাম, কি পর্বতমালা যে বললাম তো, প্রশান্ত টেথিস আল্পস পর্বত। ঠিক আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার দিকে থেকে গেলো আল্পস পর্বত, এবং বাকি যে অংশটা তোমার রয়েছে সেটা ভূমধ্য সাগর হিসাবে তোমার থেকে যাচ্ছে। ঠিক আছে, এরপরে 3 নম্বর জুরাসিক যুগে কি হচ্ছে, যেটা তোমার 13.5 কোটি বছর পূর্বে বা 14 কোটি বছর পূর্বে, তোমাদের বোঝার সুবিধার জন্য করতে পারো। দেখো এতগুলো অংশে ভাগ হয়ে গেল। কী কী অংশ সেগুলো তো আমরা আলোচনা করলাম। এরপরে তোমার 7 কোটি বছর পূর্বে ক্রিটেশাস যুগে কী হচ্ছে, এই অংশগুলো তোমার সৃষ্টি হলো। আরও কতগুলো ভাগে ভাগ হলো, যেখানে তোমার মহাসাগরগুলো আলাদা আলাদা হয়ে গেল। ভারত মহাসাগরের সৃষ্টি হলো, আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হলো, তারপরে উত্তরে তোমার সুমেরু সাগর, কুমেরু সাগর এবং তোমার প্রশান্ত মহাসাগরটা প্রধান সাগর হিসাবে থেকে গেল। এবং এটা হচ্ছে আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা। তাহলে এই 5টা ছবি কিন্তু তোমাকে বুঝতে হবে। এরপর দেখো আমরা এই যে মহাসঞ্চরণ মতবাদটা বললাম, এর যুক্তি বা প্রমাণগুলো কী কী আছে, সপক্ষে প্রমাণ কী কী আছে। আমরা যে এটা কথাটা বললাম এর পিছনে কিছু যুক্তি দেখাতে হবে, যে কথাটা বলে দিলাম সেটাই তো নয়। তাহলে যুক্তিগুলো কী কী আছে, প্রথম যুক্তি যেটা আছে সেটা হচ্ছে জিগস ফিট। জিগস ফিট মানে কি, আমাদের মুখের চোয়াল, আমাদের মুখে যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো কি হয়, একটার সঙ্গে আরেকটা কিন্তু খাপে খাপে বসে যায়। জিগ মানে মিশে যাওয়া, মানে হচ্ছে তোমার আমাদের মুখের চোয়াল, আর ফিট মানে ফিট হওয়া। তাহলে এটাকেই বলছে জিগস ফিট। তাহলে এই জিগস ফিটটা কি বলছে, যে ঠিক যেমন আমাদের মুখের যে চোয়ালটা আছে, সেই চোয়ালে যে দাঁতগুলো আছে একটার সঙ্গে আরেকটা খাপে খাপে লেগে যায়, ঠিক একই রকমভাবে কি বলছে, কথাটির অর্থ কি বলছে, একটি কাঁচের ভাঙা টুকরোগুলিকে সঠিকভাবে সজ্জিত করলে কাঁচের সঠিক আকৃতি জানা যায়। অর্থাৎ একটা কাঁচ যদি ভেঙে যায় বা একটা বিস্কুট যদি ভেঙে যায়, তাহলে সেটা কি হচ্ছে, সেই ভাঙা কাঁচগুলোকে যদি আমরা জোড়া লাগাই, তাহলে কি হচ্ছে, একটা ভাঙা অংশের সঙ্গে একটা ভাঙা অংশ কিন্তু আমার সঙ্গে খাপে খাপে লেগে যাচ্ছে। ঠিক তেমনই কি বলছে, আটলান্টিক মহাসাগরের উভয় পাশে মহাদেশগুলিকে একসঙ্গে খাঁজে খাঁজে জোড়া লাগানোর বিষয়টি লক্ষ্য করে ওয়েগনার জিগস ফিটিংয়ের মত পোষণ করেন। অর্থাৎ এই দেখো দক্ষিণ আমেরিকার সঙ্গে আফ্রিকাটা এরকম করে লেগে যাচ্ছে, এবং এই যে তোমার যে অংশগুলো আছে এটা এই অংশে লেগে যাচ্ছে, এই অংশটা দেখো এইখানে লেগে যাচ্ছে, এবং এইখানে যে অংশটা সেটা এখানে ঢুকে যাচ্ছে। এবং কি হচ্ছে, এই যে জিগস ফিট ধারণাটা কিন্তু এখান থেকে, এটা প্রথম ওনার প্রমাণ।
এরপরে কি আছে, প্রাচীন জলবায়ুগত প্রমাণ। তাহলে জলবায়ুগত প্রমাণটা কি বলছে, বলছে ওয়েগনার কিন্তু একজন আবহাওয়াবিদও ছিলেন, উনি কিন্তু দুটো দিকে পারদর্শী ছিলেন, একটা হচ্ছে ভূতত্ত্ববিদ আর একটা হচ্ছে তোমার জলবায়ুবিদ। ঠিক আছে, তো জলবায়ুতে কি বলছে, বলছে আবহাওয়া বিজ্ঞানী ছিলেন বলে তিনি জলবায়ুগত প্রমাণের উপর জোর দিয়েছিলেন। উত্তর আমেরিকার অ্যাপেলিসিয়ান অঞ্চলে পার্মিয়ান কার্বনিফেরাস যুগের কয়লার স্তর সঞ্চিত আছে। তাহলে কয়লা কী থেকে সৃষ্টি হয় গো, কয়লা হয় তোমার স্বাভাবিক উদ্ভিদ থেকে। ঠিক আছে, এর থেকে তিনি অনুমান করেন যে অঞ্চলটি একসময় নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ছিল। তাহলে এই অঞ্চলটা কিন্তু একসময় নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত ছিল। আমি তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমাদের যে পশ্চিমবঙ্গের যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে যে কয়লা পাওয়া যায় বা রানীগঞ্জ শিল্পাঞ্চলে যে কয়লা পাওয়া যায়, ওটা তখনই পাওয়া যাবে যখন ওখানে নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু থাকবে। কিন্তু এখন ওখানে তো নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু নেই। তাহলে ওইখানে যে কয়লা এত পরিমাণ পাওয়া যাচ্ছে, তার একটা নিদর্শন হয় কি, ওখানে নিশ্চয়ই পৃথিবীতে কোনো না কোনো সময় নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু বিরাজ করতো, যার জন্য ওখানে কিন্তু এত পরিমাণে কয়লা এখন সঞ্চিত হয়েছে। ঠিক একই রকমভাবে উনি এইটাও বলছেন যে এই আমেরিকার অ্যাপেলিসিয়ান অঞ্চলে যেখানে তোমার প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যাচ্ছে, সেটা কিসের জন্য পাওয়া যাচ্ছে, তার কারণ ওখানে কোনো না কোনো সময় নিরক্ষীয় প্রকৃতির জলবায়ু ছিল, যার জন্যই ওখানে কয়লা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আবার ওই একই অঞ্চলে লবণের স্তর পাওয়া গেছে, সুতরাং ওই অঞ্চলটি পরবর্তী সময়ে শুষ্ক জলবায়ুর অন্তর্গত ছিল। লবণ কখন গঠিত হয়, যখন তোমার অত্যধিক পরিমাণে জল ভূ অভ্যন্তর থেকে উপরের দিকে আসে, তখনই কিন্তু লবণের স্তর গঠিত হয়। তাহলে প্রথমে অত্যধিক আর্দ্র ছিল, তারপর অত্যধিক শুষ্ক হয়েছিল। তা আর্দ্র হওয়ার জন্য সেখানে তোমার কয়লার সৃষ্টি হয়েছে, আবার যখন লবণ পাওয়া যাচ্ছে তখন সেখানে কিন্তু শুষ্কতার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একইভাবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া হিমবাহের সঞ্চিত গ্রাবরেখার অস্তিত্ব প্রমাণ করে ওই অঞ্চলে একসময় মেরু অঞ্চলের নিকটেই অবস্থান করত। তাহলে ওই যে অবস্থানগুলো দেখা যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে কি ওরা কিন্তু একসময় মেরু অঞ্চলে কাছাকাছি অবস্থান করতো, কিন্তু এখন সেগুলো হচ্ছে না, অর্থাৎ মহাদেশগুলো সঞ্চালিত হয়েছে। এবারে কি বলছে, ভূতাত্ত্বিক সাদৃশ্য। ভূতাত্ত্বিক সাদৃশ্যতে কি বলছে, ওইখানে লক্ষ্য করেছেন যে দক্ষিণ আমেরিকার কারু পর্বতের সঙ্গে ব্রাজিলের সান্টা ক্যাথরিনের মিল আছে। তাহলে দক্ষিণ আমেরিকার যে কারু পর্বত আছে, এখানে এই যে তোমার দক্ষিণ আমেরিকা এরকম জায়গাতে তোমার যে কারু পর্বতটা আছে, সেটা কি বলছে যে দক্ষিণ আফ্রিকার মধ্যে যে তোমার আফ্রিকার কারু পর্বতের সঙ্গে দক্ষিণ আমেরিকার কারু পর্বতের সঙ্গে ব্রাজিলের যে সান্টা ক্যাথরিন পর্বত আছে, সেটার সঙ্গে কি হচ্ছে যে মিল আছে। উত্তর আটলান্টিকের উভয় পার্শ্বের ক্যালিডোনিয়ান এবং হার্সেনিয়ান পর্বতের গঠনও সামঞ্জস্যপূর্ণ। ব্রাজিলের মালভূমির সঙ্গে আফ্রিকার পশ্চিম উপকূলের মালভূমির যথেষ্ট মিল পাওয়া যায়। একই রকমভাবে ভূতাত্ত্বিক সাদৃশ্য মহিসঞ্চরণের প্রমাণ দেয়। ভূতাত্ত্বিক সাদৃশ্য মানে এই যে তোমার যে এই অংশটা স্ফীত আছে, এই অংশটা তোমার ঢোকানো আছে, এই যে তোমার মিলে যাচ্ছে, এটাই বলছে প্রমাণ দেয়। এরপর দেখো জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ। জীবাশ্ম কি, জীব প্লাস অশ্ব, অর্থাৎ জীব যখন তোমার অশ্ব বা শিলায় পরিণত হয় তখন সেটাকে বলছে জীবাশ্ম। কয়লা হচ্ছে ওয়ান টাইপ অফ জীবাশ্ম। তাহলে কি বলছে, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়ার গ্লসোপটেরিস নামে এক প্রকৃতির ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম পাওয়া গেছে। তাহলে গ্লসোপটেরিসটা কোন কোন জায়গাতে পাওয়া যাচ্ছে গো, এই ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্মটা পাওয়া যাচ্ছে তোমার আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাতে পাওয়া যাচ্ছে, দক্ষিণ আমেরিকাতে পাওয়া যাচ্ছে এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যাচ্ছে। তাহলে এইটা তিনটে জায়গাতে পাওয়া যাচ্ছে। এখান থেকে এটা প্রমাণিত হয় যে এইখানটা নিশ্চয়ই একসঙ্গে ছিল। তাছাড়া তোমার এই জীবাশ্মটা তো ধরো এই বিস্তৃত জলাশয় ক্রস করে তো যেতে পারবে না, তারা একসঙ্গে ছিল, তাই তোমার এই সমস্ত জায়গাতে তার প্রভাব ছিল, যার জন্য তাদের জীবাশ্মটাও লক্ষ্য করা গেছে। চিলি এবং অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারুর অস্তিত্ব আছে। তাহলে চিলি এবং অস্ট্রেলিয়া, দেখো অস্ট্রেলিয়া হচ্ছে এরকম জায়গাতে, চিলি তো এরকম জায়গাতে, তাহলে তোমার কি হচ্ছে, ওরা তো আর ধরো সমুদ্র ক্রস করে যেতে পারে না। তাহলে এই যে দুটো জায়গাতে তোমার ক্যাঙ্গারু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এটা তোমার একসঙ্গে ছিল। আবার ব্রাজিল এবং আফ্রিকাতে মেসোসরাস প্রাণীর জীবাশ্মের উপস্থিতি পাওয়া যায়। তাহলে এই দেখো এইখান থেকে এই যে তোমার এই যে ছবিটা আঁকা হয়েছে, এখানে তোমার এরকম করে যেহেতু এদের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে, দেখো প্রথমে এই যে সবুজ রঙের যেটা দেখা যাচ্ছে, এটা করছে তোমার ওই যে গ্লসোপটেরিস উদ্ভিদের জীবাশ্ম। হ্যাঁ, আর মেসোসেরাস জাতীয় প্রাণীর জীবাশ্ম দেখো এখানে পাওয়া যাচ্ছে, এরকম জায়গাতে পাওয়া যাচ্ছে। আর কাইগোনাস জাতীয় প্রাণীর জীবাশ্ম তোমার দেখো দক্ষিণ আমেরিকাতে এরকম জায়গাতে পাওয়া যাচ্ছে, আর আফ্রিকাতে এরকম জায়গাতে পাওয়া যাচ্ছে। তাহলে এই চিত্রটা থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আর কি লক্ষণীয়, যেটা প্রমাণ করে যে এই মহাদেশগুলো একসময় এক জায়গাতেই ছিল। জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু ছবিটা দেওয়া হয়েছে। এখানে এই দেখো প্রাণী, এটা হচ্ছে লিস্টোসরাস জাতীয় প্রাণীর জীবাশ্ম। যদিও এই প্রাণী এখন অবলুপ্ত, কিন্তু তোমরা
ছবিতে দেখতে পাচ্ছ এবং চাইলে তোমরা ইন্টারনেটেও দেখতে পারো এবং এগুলো কিন্তু দেখা যাচ্ছে। এরপরে 5 নাম্বার কি বলছে, মেরু ভ্রমণ, অর্থাৎ আমাদের যে সুমেরু কুমেরু আছে সেই মেরু ভ্রমণে কি বলছে, যে পুরা চম্বকত্ব মহিষঞ্চরণের সপক্ষে একটি জোরালো প্রমাণ দেয়। হ্যাঁ, ম্যাগনেটাইট, হেমাটাইট, ইলমেনাইট প্রভৃতি চুম্বকত্বযুক্ত শিলা গঠনকারী খনিজের মধ্যে যে সৃষ্ট পুরাচম্বকত্বের দ্বারা প্রমাণ করা যায় বিভিন্ন যুগে মেরুর অবস্থান ছিল ভিন্ন ভিন্ন। তাহলে যুগের সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মেরুর অবস্থানের চেঞ্জ হয়েছে, এটা কিন্তু প্রমাণ করে পুরাচম্বকত্ব থেকে। যেমন সিলুরিয়ান যুগে উত্তর আমেরিকার অবস্থান ছিল 14 ডিগ্রি উত্তর এবং 124 ডিগ্রি পশ্চিম। কার্বনিফেরাস যুগে তা 16 ডিগ্রি উত্তর এবং 147 ডিগ্রি পশ্চিম, এবং টারসারি যুগে তা 50 ডিগ্রি উত্তর এবং 153 ডিগ্রি পশ্চিম স্থানে অবস্থান করত। এভাবে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর অবস্থানের এই পরিবর্তনকে ওয়েগনার মেরু ভ্রমণ বলেছেন। এখানে মেরু ভ্রমণ মানে কি, মানে আমাদের স্থলভাগে যে অবস্থানগুলো আছে সেই অবস্থানে কিন্তু বিভিন্ন সময় মেরুতে অবস্থান করেছে, অর্থাৎ মেরুটা ভ্রমণ করেছে, সেই জিনিসটাই বলছে এখানে মেরু ভ্রমণ। মেরু ভ্রমণ মানে আমাদের ভ্রমণ নয়, আমাদের যে স্থলভাগগুলো আছে সেই স্থলভাগগুলো বিভিন্ন সময়ে মেরু অঞ্চলে অবস্থান করেছে, এই জিনিসটাকে বলছে মেরু ভ্রমণ। এরপর দেখো হিমবাহের অবস্থানগত প্রমাণ। হিমবাহ কোথায় অবস্থান করে, এটাও কিন্তু তোমার মেরু অঞ্চলে অবস্থান করে, যেটা অত্যধিক শীত, ঠিক আছে, বা পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল এবং মেরু অঞ্চলে কিন্তু হিমবাহের অস্তিত্ব লক্ষ্য করা যায়। তাহলে ওয়েগনারের মতে বলছে কার্বনিফেরাস থেকে পারমেসিয়ান যুগের মধ্যবর্তী সময়ে ভারত উপদ্বীপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া একসঙ্গে একটি প্রকাণ্ড স্থলভাগ বা মহাদেশ হিসাবে অবস্থান করতো। তাহলে এরকম করে দেখো অবস্থান করতো। আর আন্টার্কটিকা যেটা দক্ষিণের দিকে আছে সেইটা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া, এই যে তোমার 5টা মহাদেশ, এগুলো কিন্তু একসঙ্গেই অবস্থান করতো, তোমার অবস্থান করতো। তাই বর্তমানে এগুলি উষ্ণমণ্ডলের জলবায়ুতে অবস্থিত হওয়া সত্ত্বেও মহাদেশীয় হিমবাহ গঠিত বিভিন্ন ভূমিরূপ এখানে লক্ষ্য করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে মহাদেশীয় হিমবাহের ফলে যে সমস্ত ভূমিরূপ লক্ষ্য করা যায় সেগুলো কিন্তু কি বলছে, এই সমস্ত অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে, আফ্রিকার দক্ষিণ দিকে, ভারতের তোমার দক্ষিণ অংশে, অস্ট্রেলিয়ার এই উত্তর অংশে এবং আন্টার্কটিকা মহাদেশে তোমার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এগুলো কেন লক্ষ্য করা যাবে, যে তখনই লক্ষ্য করা যাবে যখন সেখানে মহাদেশীয় হিমবাহ তোমার অবস্থান করবে। এরপরে দেখো কি আছে, তাহলে এখানে এই ছবিটা হলো তোমার কার্বনিফেরাস যুগের হিমবাহ। এরপর দেখো প্রবাল প্রাচীরের অবস্থান। প্রবাল কি গো, প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক কীট যারা দ্বীপের অবস্থা, মানে এরা মৃত হয়ে তোমার সমুদ্রের মধ্যে প্রাচীর সৃষ্টি করে। এই প্রবাল প্রাচীরগুলোর কিন্তু তোমার ওই মৎস্যজীবীদের একটা গুরুত্বপূর্ণ একটা দিক, এখানেই অবস্থান করে কিন্তু মৎস্যজীবীরা মৎস্য আহরণ করতে পারে। তাহলে প্রবাল প্রাচীরের অবস্থান কোথায় আছে, বলছে প্রবাল অতি সূক্ষ্ম অ্যান্থোজোয়া গোষ্ঠীভুক্ত সামুদ্রিক জীব। এগুলি উষ্ণ সমুদ্রে মোটামুটি 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ গোলার্ধের সমুদ্রের মধ্যে জন্মায়, কিন্তু এই অঞ্চলের বাইরে বিভিন্ন স্থানে প্রবাল প্রাচীরের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এই প্রবাল বলে যে প্রাণীটা আছে সেটা কিন্তু দেখো শুধুমাত্র এই 30 ডিগ্রি উত্তর দক্ষিণ গোলার্ধের মধ্যে, অর্থাৎ নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর এবং 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কিন্তু এদের জন্মানোর কথা বা এদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কিন্তু দেখা যাচ্ছে কি, যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে এটা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কেন লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ এগুলো একসঙ্গে ছিল, এটাই প্রমাণ করে জন্মায়। কিন্তু ওই অঞ্চলের বাইরে বিভিন্ন স্থানে প্রবাল প্রাচীরের অস্তিত্ব প্রমাণ করে যে ওই সকল স্থানে এক সময় নিরক্ষরেখার নিকটে অবস্থান করতো এবং মহিষঞ্চরণের ফলে বর্তমানে তারা শীতল অঞ্চলে অবস্থান করছে। এরপর দেখো মেরু থেকে যাত্রা, এটা কি বলছে, মেরু ভ্রমণ তো আমরা জানলাম, এবার মেরু থেকে যাত্রাটা কি বলছে। ওয়েগনারের মতে সকল মহাদেশই একত্রে দক্ষিণ মেরুতে অবস্থান করত। পরবর্তীকালে ভাগ হয়ে বিভিন্ন মহাদেশ সমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়েছে, একেই মেরু থেকে যাত্রা বলে। অর্থাৎ আমাদের যে যাত্রাপথ, আমাদের পৃথিবীর যে যাত্রাপথ সেটা কিন্তু মেরু থেকেই শুরু হয়েছে। অর্থাৎ সমস্ত যে মহাদেশগুলো, আমাদের যে 7টা মহাদেশ, সেগুলো এক সময় কুক্ষিগত ছিল মেরুর কাছে, বুঝতে পেরেছ। এই মেরু থেকে এগুলো বিচ্ছিন্ন হয়ে কিন্তু তোমার পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এটাই হচ্ছে তোমার মেরু থেকে যাত্রা। এরপরে কি আছে দেখো, তাহলে মেরু থেকে যাত্রাটা হলো তাহলে এই হলো তোমার আমাদের সপক্ষে প্রমাণ। এবারে বিপক্ষে প্রমাণ কি কি আছে, উনি তার সপক্ষে এগুলো প্রমাণ দিয়ে প্রমাণ করে দিলেন যে মহাদেশগুলো একসঙ্গেই ছিল, যার একটার নাম ছিল প্যানজিয়া এবং অপরটার নাম ছিল প্যানথালাসা। এবার উনি বিপক্ষে কি কি বলছেন দেখো, বিপক্ষে বলছে যে প্রয়োজনীয় বল বা শক্তির অপ্রতুলতা, অর্থাৎ এই মহাদেশগুলো সরানোর জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেগুলো কিন্তু ওই দুটো শক্তি থেকে শুধু পাওয়া সম্ভব নয়, এটাই বলছে। জেফ্রিস সহ অন্যান্য
অন্যান্য ভূপদার্থ বিজ্ঞানীরা হিসাব করে দেখিয়েছেন যে জোয়ারি এবং বৈষম্যমূলক অভিকর্ষজ বল কোনো মতেই মহাদেশের ভাঙনের উপযুক্ত হতে পারে না। জোয়ারি বলের তীব্রতা প্রায় 1000 কোটি গুণ বেশি হলে তবেই তা মহাদেশের ভাঙনের পক্ষে উপযুক্ত হবে। তবে এই শক্তি আবার পৃথিবীর আবর্তনকে থামিয়ে দেবে, যা কার্যত অসম্ভব। তাহলে ওই পরিমাণ বল যদি কাজ করে তাহলে কিন্তু পৃথিবী আবর্তন করতে পারবে না, তাহলে এটা কিন্তু অসম্ভব, তাই এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এরপর কি বলছে, জিগসো ফিটিংয়ের ত্রুটি। এখানে জিগসো ফিটিংয়ের ত্রুটি কি বলছে, আটলান্টিক মহাসাগরের ভারত উভয় তীরের উপকূলে নিখুঁতভাবে মেলানো সম্ভব নয়। তাছাড়া কেবল উপকূল রেখার মিল থাকলেই তারা একত্রিত অবস্থায় ছিল, এরূপ ধারণা যুক্তিসঙ্গত নয়। অর্থাৎ পুরোপুরি মিল, এই যে আটলান্টিক মহাসাগরের দুদিকে যে জিগসো ফিটিংয়ের ধারণাটা বলছে, এটা কিন্তু পুরোপুরি মিল হচ্ছে না। আর পুরোপুরি মিল যেহেতু হচ্ছে না, ঠিক একই রকমভাবে ওইটা যে একসঙ্গে ছিল সেটাও কিন্তু মেনে নেওয়া যায় না। এর সময় সংক্রান্ত থেকে, অর্থাৎ বিভিন্ন যুগে ভাগ করে যে ব্যাখ্যাটা দিয়েছেন সেখানে কি ত্রুটি আছে বলছে, কার্বনিফেরাস যুগের আগে পর্যন্ত কীভাবে সকল মহাদেশগুলো একত্রিত ছিল বা পরবর্তী সঞ্চরণ কীভাবে শুরু হয় তার কোনো কার্যকর ব্যাখ্যা ওয়েগনার দিতে সক্ষম হয়নি। এরপর কি আছে, পর্বত সৃষ্টির ব্যাখ্যায় ত্রুটি। অর্থাৎ সীমার স্তরের উপর দিয়ে যদি শিয়াল স্তর সঞ্চারিত হয়ে থাকে তবে কিভাবেই বা সেই সীমা স্তরে বাধাপ্রাপ্ত হয়ে রকি, আন্দিজ প্রভৃতি পর্বত সৃষ্টি করতে পারে, এটি কিন্তু যুক্তিসঙ্গত হয় না। এরপরে কি আছে, জীবাশ্ম সংক্রান্ত যুক্তির দুর্বলতা বলছে, ওয়েগনার অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার যে গ্লসোপটেরিস বা ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্মের প্রাপ্তির কথা বলেছেন, তাছাড়াও বর্তমানে সাইবেরিয়া, আফগানিস্তান এবং ইরানে এই একই জীবাশ্মের উপস্থিতি ব্যাখ্যা পেতে হলে মহিসঞ্চরণকে নতুনভাবে ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ অন্যান্য যে জায়গাগুলোতে এটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু এই তত্ত্বে উপেক্ষিত হয়েছে বা ওনারা কিন্তু এটা ধরেননি। আর অন্যান্য তত্ত্বটি কী আছে, এছাড়া ওয়েগনারের মেরু ভ্রমণ, অর্থাৎ মেরু থেকে যাত্রা শুরু মহাদেশগুলির, এবং মহাদেশ সঞ্চরণের দিক নিয়েও বিজ্ঞানীরা একমত পোষণ করেন না। তাহলে এই হচ্ছে কতগুলো তোমার 6টা ত্রুটি এবং 8টা তোমার পক্ষে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তো তাহলে দেখো, এই হচ্ছে মোটামুটি একটা ধারণা প্যানজিয়া এবং প্যান্থালাসার বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরির। আমি আশা করি তোমাদের অনেকটা বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তোমাদের যদিও শর্ট প্রশ্নই সব থেকে বেশি আসবে, কিন্তু তবুও যদি তোমরা ধারণাটা ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখা সম্ভব হবে না। আর শর্ট প্রশ্ন তো কোনো সাজেশন হয় না, অনেক বেশি প্রশ্ন আসে, এবং সেই প্রশ্নগুলো যদি তোমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন তোমরা যদি উত্তর দিতে চাও তাহলে কিন্তু তোমাদের ধারণাটা তোমাদের মধ্যে ক্লিয়ার করতে হবে। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।